প্রাণিবিদ্যা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভকামনা জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ সাহেবুল আলম, সহকারী অধ্যাপক, নীলফামারী সরকারি কলেজ, প্রাণিবিদ্যা বিভাগ। শুরু করছি আজকের ক্লাস। আলোচ্য বিষয় জেনেটিক্স অধ্যায় 2। এটি আমাদের দ্বিতীয় ক্লাস। আলোচনা করব মেন্ডেলের সূত্র। শুরু করছি আজকের আলোচনা। প্রথমে জেনে নিই মেন্ডেলের সংক্ষিপ্ত জীবন ইতিহাস। গ্রেগর জন মেন্ডেল 1822 সালে জন্মগ্রহণ করেন এবং 1884 সালে মৃত্যুবরণ করেন। তিনি একজন অস্ট্রিয়াবাসী ধর্মযাজক। 1840 সালে জিমনেশিয়াম থেকে তিনি গ্রাজুয়েশন লাভ করেন, অর্থাৎ তার গ্রাজুয়েশনের প্রতিষ্ঠান হচ্ছে জিমনেশিয়াম। 1857 সালে বিভিন্ন প্রকার মটরশুঁটি উদ্ভিদ নিয়ে তিনি গবেষণা কার্য শুরু করেন। দীর্ঘ 7 বছর গবেষণার পর 1865 সালে তার গবেষণাপত্র ন্যাচারাল হিস্টোরি সোসাইটি অফ ব্রুনে সভায় উপস্থাপন করেন। কিন্তু দুঃখের বিষয়, তিনি তার সেই অতি মূল্যবান আবিষ্কার বা গবেষণার সেই ফসলের স্বীকৃতি পাননি। স্বীকৃতি পেয়েছেন মৃত্যুর 16 বছর পর 1900 সালে, যখন সেই আবিষ্কারটি আবার পুনরাবিষ্কার হয় তখন, এবং তিনি তার সেই মহান আবিষ্কারের জন্য জেনেটিক্সের জনক হিসাবে আখ্যা লাভ করেন। মেন্ডেল কেন গবেষণার জন্য মটরশুঁটি উদ্ভিদ বেছে নিয়েছিলেন, আমরা সেই বিষয়গুলো এখন আলোচনা করছি। প্রথমত, এই উদ্ভিদ অতি সহজে বাগানে বা টবে ফলানো যায়। দ্বিতীয়ত, প্রতিটি জনুর আয়ুষ্কাল স্বল্প। তৃতীয়ত, মটরশুঁটি উদ্ভিদ উভলিঙ্গ এবং স্বপরাগী। স্বপরাগী হওয়ায় বিশুদ্ধ সন্তান সন্ততি পাওয়া সম্ভব হয়। ফুলগুলো আকারে বড় হওয়ায় পরাগায়ন ঘটানো সহজতর হয়। এই উদ্ভিদে সুস্পষ্ট বৈষম্যমূলক বৈশিষ্ট্য অনেক রয়েছে। সবশেষে সংকরায়নে বংশধর উর্বর হয়। এই বৈশিষ্ট্যগুলো যে কোনো জেনেটিক পরীক্ষার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই এই বৈশিষ্ট্যগুলো বেছে নিয়ে মেন্ডেল তার গবেষণা কার্য শুরু করেন। মেন্ডেলের এই গবেষণায় সাফল্যের কারণ আমরা উল্লেখ করছি। প্রথমত, তিনি এমন বৈশিষ্ট্য বেছে নিয়েছিলেন যা বংশ পরম্পরায় বিশুদ্ধ সন্তান সন্ততি উৎপাদনে সক্ষম। তিনি প্রতিটি চারিত্রিক বৈশিষ্ট্য পৃথকভাবে ব্যবহার করেন। তৃতীয়ত, প্রতিটি জেনারেশনে উদ্ভূত অপত্য গাছগুলো জ্ঞাতব্য বিষয়গুলো লিপিবদ্ধ করেন। তিনি প্রতিটি গবেষণালব্ধ ফলাফল কমপক্ষে 3টি জেনারেশন পর্যন্ত লিপিবদ্ধ করেন। এই সকল কারণে মেন্ডেল তার গবেষণায় সাফল্য লাভ করেন এবং মূল্যবান 2টি সূত্র আবিষ্কারে সক্ষম হন। এবার জেনে নেই জেনেটিক্সে ব্যবহৃত অতি প্রয়োজনীয় কিছু সংজ্ঞা, যে সংজ্ঞাগুলো না জানলেই নয়। অর্থাৎ জেনেটিক্স পড়তে গেলে বা বুঝতে গেলে বা জানতে গেলে এই সংজ্ঞাগুলো জানা অতীব প্রয়োজন। প্রথমত, ফ্যাক্টর বা জিন। মেন্ডেল তার সূত্রে কোনো জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য যাকে ফ্যাক্টর হিসাবে আখ্যায়িত করেন, পরবর্তীকালে বিজ্ঞানীরা আবিষ্কার করেন সেই ফ্যাক্টরই হচ্ছে জিন। বিজ্ঞানী জোহানসেন ফ্যাক্টরের পরিবর্তে জিন শব্দটি ব্যবহার করেন। ফ্যাক্টর বা জিন হলো ডিএনএর অংশবিশেষ যা কোনো বিশেষ প্রোটিন তৈরির জন্য দায়ী, এবং সেই প্রোটিন তৈরির মাধ্যমে সেই জিন তার আপন বৈশিষ্ট্য প্রকাশ করে। লোকাস। লোকাস হচ্ছে জিনের অবস্থান। ডিএনএর কোথায় সেই জিন অবস্থান করে তাকে বলা হবে লোকাস। দেহকোষে জিনগুলো জোড়ায় জোড়ায় অবস্থান করে, যা আমরা মেন্ডেল সূত্র অনুযায়ী জানি। লক্ষ্য করো, এখানে 1টি, 2টো এবং 3টি, এই 3টিতে 3 জোড়া জিন অবস্থান করছে। এটা হচ্ছে একটা লোকাস, এটি একটি লোকাস এবং এটি একটি লোকাস। এবার আসি অ্যালিল। প্রতিটি লোকাসে অবস্থিত একটি জিন অপর জিনের অ্যালিল। এক্ষেত্রে এই জিনটি এই জিনের অ্যালিল,
আবার এই জিনটি এই জিনের এলিল, এটির এলিল, এটির এলিল, এরা পরস্পরের এলিল। এবার আসি আমরা জিনোটাইপ এবং ফিনোটাইপ, এই বিষয়টি আমরা একটু ব্যাখ্যা করি। জিনোটাইপ মানে হচ্ছে জিনগত বৈশিষ্ট্য, ফিনোটাইপ মানে হচ্ছে তার বাহ্যিক বৈশিষ্ট্য। একটা জিনিস মনে রাখতে হবে, জিনোটাইপ যদি ভিন্ন হয় তারপরেও ফিনোটাইপ অভিন্ন হতে পারে। আবার একই ফিনোটাইপধারী, উল্টাভাবে যদি বলি, একই ফিনোটাইপধারী ভিন্ন জিনোটাইপের অন্তর্ভুক্ত হতে পারে। আমরা এবার উদাহরণ দিয়ে বিষয়টি ব্যাখ্যা করছি। লক্ষ্য করো, এখানে ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, স্মল টি, এই ক্যাপিটাল টি এবং স্মল টি এগুলো হচ্ছে এক একটা জিনের নাম। অর্থাৎ এই জিনের ক্ষেত্রে যে জিনটি শক্তিশালী তাকে ক্যাপিটাল অক্ষর দ্বারা, এবং যে জিনটি দুর্বল তাকে স্মল অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এক্ষেত্রে লক্ষ্য করো, এই ক্যাপিটাল টি, স্মল টি এবং স্মল টি এগুলোকে বলা হবে জিনোটাইপ। আর এই পাশে আমরা যেটা লক্ষ্য করছি, লম্বা, খাটো, এগুলোকে বলা হবে ফিনোটাইপ। অর্থাৎ এই ফিনোটাইপ, এই যে দুটো ফিনোটাইপ দেখা যাচ্ছে লম্বা, অর্থাৎ ফিনোটাইপ অভিন্ন, কিন্তু জিনোটাইপ দেখা যাচ্ছে ভিন্ন, যেটা একটু আগে আমরা বলেছি। আর এক্ষেত্রে স্মল টি খাটো। তার মানে দাঁড়াচ্ছে যে জিনের বৈশিষ্ট্যকে বলা হবে জিনোটাইপ, যেটি আমরা বাম পাশে দেখাচ্ছি, আর তার বাহ্যিক বৈশিষ্ট্য যেটা, সেটাকে বলা হবে ফিনোটাইপ, যেটা আমরা ডান পাশে দেখিয়েছি। জিন দেখা যায় না, কিন্তু বাহ্যিক বৈশিষ্ট্য সেটাও আমরা বাহির থেকে প্রত্যক্ষ করতে পারি। হোমোজাইগাস, হেটারোজাইগাস, এই বিষয়টি আমরা একটু পরিষ্কার করি। লক্ষ্য করো, এখানে এই যে 3 রকমের জিন জোড়া লক্ষ্য করছি আমরা, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। প্রথমটির মধ্যে ক্যাপিটাল টি দুটো অভিন্ন, পরেরটি একটা ক্যাপিটাল একটা স্মল টি, পরেরটি স্মল টি। এক্ষেত্রে লক্ষ্য, বা এখানে যদি আমরা এই চিত্র যদি লক্ষ্য করি, এ দুটো অভিন্ন, এ দুটো ভিন্ন, এ দুটো আবার অভিন্ন, তাহলে এই দুটোকে বলা হবে হোমোজাইগাস, অভিন্ন জিন জোড়া। এটাও হোমোজাইগাস, অর্থাৎ অভিন্ন জিন জোড়া। এটা হচ্ছে ভিন্ন জিনের জোড়া, সে তাকে বলা হবে হেটারোজাইগাস। আর এক্ষেত্রে যদি বলি, এটা হচ্ছে হোমোজাইগাস, এটি হেটারোজাইগাস, এটি হোমোজাইগাস। এবার আসি প্রকট ও প্রচ্ছন্ন। ইতিমধ্যে আমরা প্রকট প্রচ্ছন্ন নিয়ে কিছু কথা বলেছি, তারপর আবার বলছি। একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের জিন যখন একত্রে অবস্থান করে, তখন একটি জিনের বৈশিষ্ট্য প্রকাশ পায়, অপরটি অপ্রকাশিত থাকে। যে জিনটি প্রকাশিত হয় সেটা তাকে বলা হবে প্রকট জিন, আর যেটি প্রকাশিত হয় না তাকে বলা হবে প্রচ্ছন্ন জিন। লক্ষ্য করো, এখানে ক্যাপিটাল টি লম্বা, এখানে ক্যাপিটাল টি স্মল টি এটাও লম্বা। এখানে দুটি লম্বা জিন প্রকাশ পেয়েছে, এক্ষেত্রে কিন্তু লম্বা বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে, কিন্তু খাটো বৈশিষ্ট্য প্রকাশ পায়নি। তার মানে হচ্ছে ক্যাপিটাল টিটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, আর স্মল টিটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ক্যাপিটাল টি দ্বারা লম্বা বৈশিষ্ট্যের জিন, আর স্মল টি দ্বারা প্রচ্ছন্ন বা খাটো বৈশিষ্ট্যের জিন হিসাবে চিহ্নিত করা হয়। মনোহাইব্রিড ক্রস, ডাইহাইব্রিড ক্রস, দুটো জীবের মধ্যে যখন ক্রস করানো হয়, তখন তাদের কোনো একটি বৈশিষ্ট্যকে যখন আমরা প্রাধান্য দিই বা বিবেচনায় রাখি, তাকে বলা হবে মনোহাইব্রিড ক্রস। যদি দুটো বৈশিষ্ট্যকে আমরা বিবেচনায় নিই, তখন তাকে বলা হবে ডাইহাইব্রিড ক্রস। ম্যানেলের সূত্রে প্রথম যে সূত্রটি, ল অফ সেগ্রিগেশন, সেটি হচ্ছে মনোহাইব্রিড ক্রস, আর ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট হচ্ছে ডাইহাইব্রিড ক্রস। আমরা যদি উদাহরণ দিয়ে বিষয়টি ব্যাখ্যা করতে চাই, তাহলে বলতে পারি এরকম যে মনোহাইব্রিড ক্রস, এক্ষেত্রে এই যে আমরা লক্ষ্য করো যে 3টি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, লম্বা খাটো, এই বিষয়গুলোর মধ্যে দেখো, লক্ষ্য করো যে এরা সবই কিন্তু দৈর্ঘ্য প্রকাশ করছে, অন্য কোনো বৈশিষ্ট্য না, শুধু দৈর্ঘ্য। খাটো এটাও দৈর্ঘ্য, যেটি লম্বা বলছে সেটাও দৈর্ঘ্যের বৈশিষ্ট্যে দুইটা ভিন্ন রূপ, একটা হচ্ছে দৈর্ঘ্যের একটা রূপ হচ্ছে লম্বা, আর দৈর্ঘ্যের আরেকটা রূপ হচ্ছে খাটো। এই দুটো মূলত একটি বৈশিষ্ট্যকে প্রকাশ করছে, তা হচ্ছে দৈর্ঘ্যের বৈশিষ্ট্য। সেই জন্য এই ক্রসটিকে বলা হবে, এরকম একটি বৈশিষ্ট্য নিয়ে যখন আমরা কথা বলবো, তখন তাকে বলা মনোহাইব্রিড ক্রস। আমরা সেই দৈর্ঘ্যের সাথে পাশাপাশি যদি মটরশুঁটি উদ্ভিদের বীজের যে রং অথবা বীজের যে আকার, সে নিয়ে যদি আলোচনা করি, তখন তাকে বলা হবে ডাইহাইব্রিড ক্রস। অর্থাৎ আমরা উদ্ভিদের দৈর্ঘ্যের পাশাপাশি উদ্ভিদের বীজের যে রং সেটা বিবেচনায় নিব, অথবা দৈর্ঘ্যের পাশাপাশি বীজের যে গঠন, মসৃণ বা কুঞ্চিত, এই বিষয়টিকে নিব, তখন তাকে বলা হবে
ডাইহাইব্রিড ক্রস। ক্রোমোজোম। ক্রোমোজোম হচ্ছে জীবকোষে নিউক্লিয়াসে অবস্থিত সূত্রাকার গঠন, যা মূলত নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত। এটাকে আমরা বলতে পারি নিউক্লিয় প্রোটিন, অর্থাৎ তার মধ্যে প্রোটিন আছে এবং নিউক্লিক অ্যাসিড আছে। ক্রোমোজোমের মূল উপাদান হচ্ছে ডিএনএ বা নিউক্লিক অ্যাসিড, যা বংশগতির ধারক বাহক হিসাবে কাজ করে। এবার আসছি আমরা অটোজোম এবং সেক্স ক্রোমোজোমের আলোচনায়। ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় থাকে দেহকোষে, আমরা জানি, এবং সেই জোড়া জোড়া ক্রোমোজোমগুলোর মধ্যে কার্যগতভাবে কিছু পার্থক্য রয়েছে। অধিকাংশ ক্রোমোজোম একটা জীবের দৈহিক বৈশিষ্ট্যকে ধারণ করে, বহন করে এবং প্রকাশ করে। এই ধরনের দৈহিক বৈশিষ্ট্যের জন্য দায়ী যে ক্রোমোজোম তাদেরকে বলা হবে অটোজোম। আর যে ক্রোমোজোমগুলো কোনো একটা জীবের, সেটি পুরুষ হবে না স্ত্রী হবে, অর্থাৎ লিঙ্গ নির্ধারণ করে, তাকে বলা হবে সেক্স ক্রোমোজোম। যেমন মানুষের ক্ষেত্রে 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া ক্রোমোজোম হচ্ছে দেহের গঠন প্রকৃতির জন্য দায়ী, অর্থাৎ অটোজোম। 1 জোড়া ক্রোমোজোমকে বলা হবে সেক্স ক্রোমোজোম। এই ক্রোমোজোম মানুষের ক্ষেত্রে 2 প্রকার হয়ে থাকে, এক্স ক্রোমোজোম এবং ওয়াই ক্রোমোজোম। যদি সেক্স ক্রোমোজোম এক্স এবং এক্স একত্রে থাকে, তার বৈশিষ্ট্য হবে স্ত্রী, এবং যদি একটি এক্স ক্রোমোজোম একটি ওয়াই ক্রোমোজোম অর্থাৎ হেটারোজাইগাস অবস্থা থাকে, তখন সেই মানুষটি হবে পুরুষ। অর্থাৎ স্ত্রীর ক্ষেত্রে এক্স এক্স এবং পুরুষের ক্ষেত্রে এক্স ওয়াই। জিন পুল। পপুলেশনের সকল জিনের সমষ্টিকে বলা হবে জিন পুল। আমরা এবার জেনে নিই পপুলেশন কি। পপুলেশন হচ্ছে একটি নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট প্রজাতির জীব সংখ্যা। অর্থাৎ কোনো একটা স্থানে নির্দিষ্ট প্রজাতির জীব সমষ্টি হচ্ছে পপুলেশন, এবং সেই পপুলেশনের মধ্যে কি কি জিন অবস্থান করে, কি কি জিন রয়েছে, তাই বলা হবে জিন পুল। জিনোম বলতে বুঝবো একটি জীবের সকল ডিএনএ সিকোয়েন্স, অর্থাৎ একটি জীব প্রজাতির মধ্যে যত রকমের জিন পাওয়া সম্ভব, সকল জিনের সমষ্টিকে বলা হবে জিনোম। ক্যারিওটাইপ। আমরা কিছুক্ষণ আগে ক্রোমোজোমের বিষয়ে আলোচনা করেছি। জীবদেহের ক্রোমোজোমগুলো সবকটার আকার আকৃতি বা গঠন একই রকম হয় না। সেই ক্রোমোজোমগুলোকে আমরা যদি পর্যায়ক্রমে চিত্র আকারে সাজাই, তখন যে চার্টটি পাওয়া যাবে তাকে বলা হবে ক্রোমোজোমের সমূহের চার্ট। তার আরেক নাম ক্যারিওটাইপ। বৈষম্যমূলক বৈশিষ্ট্য। কিছুক্ষণ আগে আমরা যে বিষয়টি আলোচনা করেছিলাম সেটি ছিল যে মনুষ্যের উদ্ভিদদের দৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্যের 2টা রূপ আছে, একটি হচ্ছে লম্বা আর একটা হচ্ছে খাটো। দৈর্ঘ্যটা হচ্ছে তার বৈশিষ্ট্য, আর তার 2টি রূপ, একটি রূপ হচ্ছে লম্বা আর একটি রূপ হচ্ছে খাটো। এগুলোকে বলা হচ্ছে বিকল্প বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলোকে বলা হচ্ছে বৈষম্যমূলক বৈশিষ্ট্য। তার মানে মূল বৈশিষ্ট্য হচ্ছে দৈর্ঘ্য, আর বৈষম্যমূলক বৈশিষ্ট্য হচ্ছে লম্বা এবং খাটো। এবার আসছি আমরা মেন্ডেলিয়ান বৈশিষ্ট্য বলতে আমরা কি বুঝবো। মেন্ডেলিয়ান বৈশিষ্ট্য হচ্ছে একটি মাত্র জিন দ্বারা যদি কোনো একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয়, তাকে বলা হবে মেন্ডেলিয়ান বৈশিষ্ট্য। আমরা এর আগে যে উদাহরণটা লক্ষ্য করেছি, ক্যাপিটাল টি দ্বারা লম্বা উদ্ভিদ প্রকাশ পেয়েছে এবং স্মল টি দ্বারা খাটো উদ্ভিদ প্রকাশ পেয়েছে। অর্থাৎ একটি মাত্র জিন একটি বৈশিষ্ট্যের জন্য দায়ী, কিন্তু বর্তমানে যে জিনগুলো আবিষ্কার হয়েছে তার মধ্যে অনেক জিনই রয়েছে যেগুলো এককভাবে কোনো একটি বৈশিষ্ট্যকে প্রকাশ করতে পারে না, একাধিক জিনের প্রয়োজন হয়। যে সকল বৈশিষ্ট্যের জন্য একাধিক জিনের প্রয়োজন হয় তাদেরকে বলা হবে নন মেন্ডেলিয়ান বৈশিষ্ট্য বা মাল্টি ফ্যাক্টোরিয়াল বৈশিষ্ট্য। আমরা মেন্ডেলিয়ান বৈশিষ্ট্যের ক্ষেত্রে হচ্ছে একটি মাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত, আর মাল্টি ফ্যাক্টোরিয়াল বৈশিষ্ট্য মানে হচ্ছে যে বৈশিষ্ট্য একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচনা এখানেই শেষ, এবং শেষ করার আগে আমরা তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। আজকের আলোচনার প্রেক্ষিতে প্রথম প্রশ্ন হচ্ছে মেন্ডেল কখন ও কোথায় তার গবেষণাপত্রটি উপস্থাপন করেন। দ্বিতীয় প্রশ্ন, মেন্ডেল গবেষণার জন্য মটরশুঁটি উদ্ভিদ কেন বেছে নিয়েছিলেন। তৃতীয় প্রশ্ন হচ্ছে মটরশুঁটি উদ্ভিদ মেন্ডেলের সাফল্যের কারণ ব্যাখ্যা করো। এই 3টি প্রশ্নের উত্তর তোমরা তোমাদের যে বাড়ির কাজের যে খাতা তার মধ্যে লিখবে এবং সেই প্রশ্নগুলো শিখে নেবে, যেন পরীক্ষার সময় এগুলো তোমাদের নতুন করে শিখতে না হয়।
আশা করি তোমরা সেই কাজগুলো সঠিকভাবে করবে এবং সেই প্যানেলের যেটুকু অংশ আমরা আজকে আলোচনা করেছি সেই অংশগুলো বইয়ে ভালো করে দেখবে। যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের এই বিষয়ে, এই আমাদের এই ক্লাসের লেকচারের শেষে যে কমেন্ট বক্স আছে সেখানে তোমরা সেই প্রশ্ন করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সবাইকে অনেক শুভকামনা জানিয়ে বা আগামী ক্লাসের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।